দফা দিবস, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, যার ফলশ্রুতিতে ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আর কি, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড, সেই অর্জনে আমরা ৫০ বছর এসেছি। ৫০ বছর সেই অর্জন, যে আকাঙ্ক্ষা নিয়ে বাঙালি অস্ত্র ধরেছিল, সেখানে আসলে কতটা আমরা সফল হতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএটিভিকে এবং এসএটিভির সামনে দাঁড়িয়ে যারা আজকে এই ঐতিহাসিক দিবসে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমার সাথে রয়েছেন দুইজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং শুধু ঘনিষ্ঠ বললেই ভুল হবে, বাংলাদেশের তারা অত্যন্ত বিজ্ঞ একজন রাজনীতিবিদ, আর একজন যিনি তার এই আলোচনায় এসে তার যে মূল পেশা, উনি যে একজন ফার্মাসিস্ট এটা কেউ জানে না। সবাই জানে উনি রাজনৈতিক বিশ্লেষক, উনি লেখক, কিন্তু উনি যে একজন স্বনামধন্য ফার্মাসিস্ট এটা অনেকেই জানে না। এটাও আমি দর্শকদের জানালাম যে ফার্মাসিস্ট একটা খুবই মানে নিরস একটি সাবজেক্ট। এই নিরস সাবজেক্টের একজন ছাত্র হয়েও, একজন শিক্ষক হয়েও তার ভিতরে যে রসে বোধ করে, এটা তার একটা অসাধারণ কৃতিত্ব। ধন্যবাদ সুভাষ সিংহ, ধন্যবাদ প্রিন্স। আমি শুরু করছি। অবশ্যই আজকে আমাদের জন্য অত্যন্ত একটি ঐতিহাসিক দিন। এই দিনে ৬ দফা জনগণের সামনে প্রকাশিত হয়েছিল। ৬ দফা দাবিতে হরতাল হয়েছিল এবং এই দিনে শহীদ হয়েছিলেন ২ জন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৬ দফা বলতে গেলে এর পুরানো ইতিহাসের দিকে যেতে হয়। ৬ দফা এই ৬৬ সালে প্রণীত হয়েছে ৬টি দফা হিসেবে, কিন্তু ৫৪ সালে যখন এই মুসলিম লীগের বিরুদ্ধে, তদানীন্তন মুসলিম লীগের বিরুদ্ধে সকল বিরোধী দল, বিশেষ করে মানুষ এই 47 থেকে ৫৪ সাল, এই ৭ বছরে মুসলিম লীগের প্রতি মানুষের মোহ ভেঙে গেল। তখন হক ভাসানী সরওয়ার্দীরা যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, সেই যুক্ত ফ্রন্টের যে ২১ দফা, সেই ২১ দফার অন্যতম এই দাবিগুলো ছিল এই ৬টা দফা ২১ দফার ভিতরে ছিল। সেখান থেকে শুরু, এবং তারপরে যে ঐতিহাসিক আমাদের দেশে আমরা যখনই কোনো আন্দোলন হয় তখনই অতীতের যে ছাত্র সংগ্রাম পরিষদ আমরা বলি, সেই ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা, সেদিন এই ১১ দফার ভিতরেও কিন্তু ৬ দফা ছিল। এবং এই ৬ দফা অবশ্যই আমাদের বাঙালি জাতির রাজনৈতিক মুক্তির একটি অন্যতম হাতিয়ার ছিল, এবং এই ৬ দফার ভিত্তিতেই আমাদের রাজনৈতিক মুক্তি হয়েছে। কিন্তু যে অর্থনৈতিক মুক্তি আমাদের আসে নেই একটাই কারণে, সেটা হলো ৬ দফার ভিতরে শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল, কোনো অর্থনৈতিক কর্মসূচি ৬ দফার ভিতরে ছিল না। হয়তো আওয়ামী লীগের তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানে ছিল, বা অন্যদেরও ছিল, কিন্তু আজকে স্বাধীনতার এই ৫০ বছরে দাঁড়িয়ে যদি সেই মুজিবনগরের যে ঘোষণা, যেখান থেকে আমাদের স্বাধীনতার সূত্রপাত, স্বাধীনতা মানে যেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই ঘোষণাকে ভিত্তি করে আমাদের সংবিধান রচিত হয়েছে, সেই ঘোষণা ছিল যে এই দেশটি হবে ইকুইটি, জাস্টিস অ্যান্ড সোশ্যাল ডিগনিটি, এই তিনটা, সাম্য, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা। আজকে এইটার ভিত্তিতেই ৭২ সালের সংবিধান রচিত হয়েছিল। তো আজকে ৫০ বছর দাঁড়িয়ে আমাদের মূল্যায়ন করতে হবে যে আসলে এই সমাজে আজকে সমতা কতটুকু। যদি বলি এক বাক্যে সবাই স্বীকার করবেন যে এখানে শুধু ধনীরাই ধনী হয়েছে, দরিদ্ররা আরো নিচে নেমে গেছে। আর এই করোনা পরিস্থিতি তো আরো ভয়াবহ অবস্থা। অর্থাৎ সমাজে যে অর্থনৈতিক যে সাম্য আমাদের কথা ছিল,
এবং স্বাধীনতার পরে আমাদের যে ৭২-এর সংবিধান, সেখানে কিন্তু সমাজতন্ত্র ছিল। সেই জায়গাটাতে আমার মনে হয় আমরা কেউই কোনো রাজনৈতিক দলই সঠিকভাবে কর্মটা করতে পারিনি আজকে ৫০ বছরে। তারপরে জাস্টিস, ন্যায় বিচার, এখনো আমাদেরকে বিচার বিভাগের মানে শাসন বিভাগ থেকে বিচার বিভাগের যে সেপারেশন নিয়ে এখনো ৫০ বছর পরে কথা বলতে হয়। বিচার, ন্যায় বিচার আজকে সমাজ থেকে হারিয়ে গেছে। এর প্রকৃত উদাহরণ গত কিছুদিনের বাদ দিলাম, এই ৭২-এর পর থেকেই ন্যায় বিচারের ব্যাপারটা আসলে একটা কঠিন অবস্থায় এসে দাঁড়িয়ে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মুক্তির সংগ্রামের যে আকাঙ্ক্ষা, আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, একটা দেশ পেয়েছি, এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমি এখন পরিচয় দিতে পারি যে আমি বাংলাদেশের নাগরিক, আমি একজন বাঙালি, আমি এটা পরিচয় দিতে পারি, গর্ববোধ করে পড়ি, আমার একটা পতাকা আছে, হ্যাঁ, আমার ভৌগোলিকভাবে আমি একটা স্বাধীন দেশ। এটা আমাদের গর্বের বিষয়, এটা ফেলনা নয়। এটার সাথে সাথে যেই জিনিসটা দরকার ছিল যে আজকে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং যে ন্যায় বিচার এবং সুশাসন যেটা প্রতিষ্ঠা হওয়ার কথা, ন্যায় বিচারও নেই, সুশাসনও আমাদের দেশে এই ৫০ বছরে আমরা আগাইনি। এবং লাস্টের যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক মর্যাদা, সোশ্যাল ডিগনিটি অফ দি পিপল, আজকে নাই। আজকে সমাজে কোনো মানবিক মূল্য নাই। আজকে ৫ বছরের শিশু ধর্ষিত হয়। সে জায়গার থেকে দাঁড়িয়ে আমাকে অবশ্যই বলতে হবে, আমি শ্রদ্ধা জানাই যারা সেদিন ৬ দফা প্রণয়ন করেছিলেন, ৬ দফার ভিত্তিতে দেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন, তাদের অবদান অবশ্যই অবিস্মরণীয় তারা। কিন্তু যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারিনি। আতাউর রহমান ঢালী, আপনার কাছে আবার আসবো আমি। রুহিন হোসেন প্রিন্স, আতাউর রহমান ঢালী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা একটা পতাকা পেয়েছি, আমাদের একটা গর্বের জায়গা আছে যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। কিন্তু একটি দেশ থেকে একটি পতাকা বা একটি স্বাধীনতা, যেটি স্বাধীনতাকে যে অর্থবহ করার যেসব ক্ষেত্র, সেটি তো অর্জিত হয়নি। যেটি তিনি অভিযোগের সুরে বললেন যে আমরা এখনো সামাজিক মর্যাদা, সামাজিক মূল্যবোধ, এগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এই ফেলিওরিটি বা এই ব্যর্থতার দায় কার আসলে? কেন আমরা এটা পারি? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচক আমাদের সিনিয়র ঢালী ভাইকে এবং এখানে আমাদের প্রিয় সুভাষদাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ৬ দফা নিয়ে আলোচনা তুলেছেন আজকের এই দিনে এবং এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিন। আমার মনে হয় সুযোগ থাকলে ৬ দফাটা একটু পাঠ করে দিলেও ভালো হয়। আমার আছে, কিন্তু আমি সময়ের জন্য ওদিকে যাচ্ছি না। কিন্তু কথাটা বলছি এই জন্যে, ইতিহাসের কোনো একটা পর্ব যখন আলোচনাগুলো করি, বিশেষ করে বর্তমান প্রজন্ম শুধু না, মানে আমরা যারা আছি আমাদেরকে বারবার ওই জিনিসটার সম্পর্কে বাস্তব উপলব্ধি, সত্য উপলব্ধি, প্রকৃত উপলব্ধি থাকা দরকার। এটাই হচ্ছে আমার প্রথম পজিশনটা। তা সেইটা হিস্ট্রি কি বলছে যে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে ৫ এবং ৬ ফেব্রুয়ারি তিনি ৬ দফা দাবি সমস্ত রাজনৈতিক দলগুলোর বৈঠক উত্থাপন করেন। তো ৬ দফাটা কি ছিল? এটা ছিল একটা স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য, তারই দাবি ছিল। ৬ দফা কিন্তু সেটাই ছিল যে এটা একটা স্বায়ত্তশাসিত স্টেট হবে, এখানে মুদ্রানীতি, এখানে ওদের সামরিক থাকবে, বাহিনী থাকবে, কিন্তু মিলেশিয়া থাকবে, এই ধরনের কতগুলো জিনিস। ভেরি সিম্পল, মানে জিনিসটাকে প্রথমে এটা বোঝা দরকার, বা আমি যদি বুঝে থাকি, এটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি। কিন্তু মনে রাখা দরকার, ওই দাবিটাও আলটিমেটলি ওর ভিতরে লুক্কায়িত ছিল কি? লুক্কায়িত ছিল স্বাধীন বাংলাদেশের দাবি। লুক্কায়িত ছিল কি? যে স্বাধীন বাংলাদেশ হবে সেইটা কিন্তু পূর্ব পাকিস্তানের একটা রিপ্লেসমেন্ট শুধু না, খালি মানচিত্র পরিবর্তন, পতাকা পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, তা না। পুরো ওই রাষ্ট্র যন্ত্র ব্যবস্থা যেভাবে ওই রাষ্ট্রটা পরিচালনা করে সেটাকে নাকচ করে দিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা হবে। আমি যদি বুঝে থাকি, ঢালী ভাই ওই স্পিরিট থেকেই কথাটা বলেছেন। তা সেইটাকে যদি এবার বিবেচনা করেন, হিসাব করে দেখেন। এই প্রসঙ্গক্রমে একটু বলতে চাই, ৬ দফার আন্দোলনের সময়ই তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ, ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, তারা ৬ দফার সাথে মিলিয়ে ১১ দফা রচনা করে। এবং এই সব দফাই, এটা খুবই কারেক্টলি বলেছেন, আমরা যদি ঠিক বুঝে থাকি যে
যুক্তফ্রন্ট নির্বাচনে যে 21 দফা ছিল ওই ধারাবাহিকতায় কিন্তু এসেছে। সেইখানে আপনি 6 দফা স্বায়ত্তশাসনের দাবি, 11 দফায় শুধু ছাত্রদের দাবি না, সেখানে কিন্তু অর্থনৈতিক দাবি সহ অন্যান্য দাবি ছিল। সুতরাং আপনি গণ অভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন বলেন, তারপরে মুক্তিযুদ্ধ বলেন, সামনে চলে এসেছিল 6 দফার সাথে উচ্চারিত হতো 11 দফা, তাই তো? 6 দফা 11 দফার ভিত্তিতে। তাহলে আমি লুক্কায়িত জায়গাটা যদি বলি যে স্বাধীন বাংলাদেশ এবং বাংলাদেশের মূল দৃষ্টিভঙ্গিটা কি হবে, তাহলে আমরা যদি দুইটা জায়গা দেখি, একটা উনি বলেছেন যে 3টা প্রধান বিষয়, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে কি বলে যে অস্থায়ী সরকার তার যে ঘোষণাপত্র সেখানে পরিষ্কার বলা ছিল, হ্যাঁ, সেটা তো শুনলেন যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে যে সংবিধান আমরা অর্জন করলাম তার রাষ্ট্রীয় প্রধান 4 মূলনীতি। তার ভিতরে প্রধান কথা কি? মানুষের মানবিক মর্যাদা। এই সমাজটা পাকিস্তানে যে বৈষম্যমূলক সমাজ তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যে বৈষম্য, যে অর্থনৈতিক কাঠামো, এটা ভেঙে দিয়ে সমাজতান্ত্রিক অভিমুখীন একটা সমতার অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হবে। তাহলে আজকে আপনি 50 বছরের বাংলাদেশের দিকে তাকালে এটা যে হয়নি বোধহয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন আপনি যে কোশ্চেন করেছেন, আমি একটু ওই ধারাবাহিকতা নিতে আসলাম যে দায়টা কে নেবে। এটাই যদি হয়, আমাকে যদি বলেন যারা এই সময় রাষ্ট্র পরিচালনা করেছে প্রধান দায়িত্ব তাদের আসতে হবে। হ্যাঁ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার যতটুকু এখানে দায় কম বেশি থাকুক সেটা এড়ানোর কোনো সুযোগ আমার নাই, কিন্তু প্রধান দায় হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি ওই 6 দফা 11 দফার স্পিডে মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও বাংলাদেশের অর্জিত বাংলাদেশে ওই স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের 4 মূলনীতি, তার ভিত্তি থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং করছেন? মোটেই না। শুরু হয়েছিল, সেইখানেও দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনা ছিল, ওইখানে সকলকে একত্রিত করার জায়গা ছিল না। তারপরে ঘটে গেল 75-এর 15ই আগস্ট, পুরো উল্টা রথের যাত্রা। এবং উল্টা রথের যাত্রায় একটা সোসাইটিকে, যে অর্থনৈতিক কর্মসূচির কথা আসলো, তাহলে সেই কর্মসূচি যে ধাঁচে হওয়ার কথা ছিল 75-এর 15ই আগস্টের পরে, যে উল্টা অর্থনৈতিক ধাঁচে বাংলাদেশ চলছিল, এখন ক্ষমতায় যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে যত কথাই বলুন না কেন, ওই একই মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনৈতিক ধারাই কিন্তু তারা দেশটা পরিচালনা করছে। সুতরাং সাম্যের জায়গায় বৈষম্য বিরাজ করছে, মানুষের, সকল মানুষের সামাজিক মর্যাদা এটা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক ন্যায় বিচার, ওই অর্থনীতির যে নগ্ন চেহারা, তার কারণে দিন দিন ওই ন্যায় বিচারও আজকে ডুকরে কাঁপছে। সুতরাং আমি মনে করি এই দায় যারা এই 50 বছর ধরে পালাক্রমে ক্ষমতায় ছিলেন, এখনো আছেন, প্রধান দায় তাদেরকেই নিতে হবে। প্রিন্স, আপনার কাছে আবার আসবো আমি। সুভাষ চন্দ্র রায়, বর্তমান অবস্থায় যেটি রহিম হোসেন প্রিন্স বললেন যে দায় অনেকটাই, বা প্রধান দায় নিতে হবে ক্ষমতাসীন দলকে, তো এই দলের হাত ধরেই তো স্বাধীনতা, 6 দফা সবগুলোই। আপনি কিভাবে দেখেন যে এখনকার সময় আসলে 6 দফার গুরুত্বটা কতটা? আপনি বাকচাতুর্যের মাধ্যমে আপনি দায় এড়াতে পারবেন। গত 50 বছরের ইতিহাস যদি দেখেন, 20 বছর 6 মাস আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাদ বাকি পুরোটা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমি ছোট্ট করে একটু বলে রাখলাম। আর নিজে নিজে আমরা যেই দলের প্রতিনিধিত্ব করি দায় মুক্তি নিতে পারি, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। যাই হোক, আমি ঢালি ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে অসম্ভব স্নেহ করেন, যে কারণে অনেকগুলোই কথাই বলেছেন, শুনতে আমার খুবই ভালো লেগেছে। আমি সত্যি মুগ্ধ। সুনীলমল বসুর একটা বিখ্যাত কবিতা আছে যে বিশ্বজুড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। আমি সবসময় মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি, বিশেষ করে আমাদের যারা নমস্য ব্যক্তি, যারা গুরুজন থাকে, তাদের কাছ থেকে শিখি। 6 দফা নিয়ে যদি ছোট্ট করে আলাপ করতে হয়, আমি ছোট করে আলাপ করি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক একবার বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, যখন আন্দোলন চলছে 6 দফা ভিত্তিক আন্দোলন, যে আপনি কি আমাকে একটু 6 দফা বুঝিয়ে দেবেন? বঙ্গবন্ধু একটু কাত হয়ে 3টে আঙুল দেখিয়েছিলেন, বলেছিলেন আমার আসলে 3 দফা। কত নিছো, কবে দিবা, কবে যাবা। কত নিছো, কবে দিবা, কবে যাবা। আপনি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী একটা অসাধারণ লেখা আছে, আমি জানি না আওয়ামী লীগের কতজন মানুষ এই লেখাটি পড়েছেন, 2 বাঙালির লাহোর যাত্রা। এবং তিনি কি স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন চমৎকার করে, যে শেরে বাংলা একে ফজলুল হক গিয়েছিলেন লাহোরে, লাহোর প্রস্তাব নিয়ে। একটা প্রস্তাব ছিল পাকিস্তান গড়বার, আবার
আড়াই দশক পরে তরুণ শেখ মুজিব গিয়েছিলেন লাহোরে পাকিস্তান ভাঙবার, এবং তিনি বলছেন দুটি প্রস্তাবই বাস্তবায়িত হয়েছে। এক প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, আর এক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশের ভিত রচিত হয়েছে। অসাধারণ লেখা। আমি যদি দু চার লাইন ওখান থেকে তুলে পড়তে পারতাম আরো ভালো লাগতো। যাই হোক, বলা হয়ে থাকে বাঙালির মুক্তির সনদ 6 দফা। আপনি যদি বাঙালির মেঘনা কার্টা বলেন একটু কম বলা হবে। এই জন্যে 800 বছরের ব্রিটিশ রাজত্বের যে আপনার স্বৈর শাসন, সেটা মেঘনা কার্টার মাধ্যমে কিন্তু বন্ধ হয়েছিল, কিন্তু 6 দফা কিন্তু তারও অধিক। এবং আপনি জানেন যে আমরা সকলে এখন জানি, ইতিহাস পাঠ করে এই বিষয়টি জানি, 66 সালের 5 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি সেদিনকে ঘটনাটা কি ঘটেছিল। বঙ্গবন্ধু যখন লাহোরে এই প্রস্তাব উত্থাপন করে, সেই প্রস্তাব গৃহীত হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে ফিরে এসে তিনি তেজগাঁ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে উত্থাপন করেছিলেন। এবং লক্ষ্য করে দেখবেন এই ফেব্রুয়ারির থেকে 7ই জুন পর্যন্ত এই হিসাবটা, 7ই জুন তো বঙ্গবন্ধু শেখ মুজিব জেলখানায়, এবং আমরা কারাগারে রোজ নামচার ভিতরে বঙ্গবন্ধুর ওই দিনকার বর্ণনায়, তার আগের দিনে বর্ণনায়, পরের দিনে বর্ণনায় অনেক কিছু আমরা পাই। এই 6 দফার যে মূল বিষয়টি ছিল বাঙালি জাতির মুক্তির কথা, এবং যেটা প্রিন্স ভাই যখন কথা বলছিলেন আমার মনে পড়ছিল, অধ্যাপক মোজাফফর আহমেদ একবার জিজ্ঞেস করেছিলেন। তো অধ্যাপক মোজাফফর আহমেদরা বঙ্গবন্ধু বলছেন, খুব চমৎকার সম্পর্ক ছিল তো, মনি সিং, অধ্যাপক মোজাফফর আহমেদ, এগুলো হচ্ছে বঙ্গবন্ধুর সাথে একেবারে মিলেমিশে থাকা। বলছেন, আরে মিয়া একটু ঘুরাইয়া কইলাম, আসলে আমার 1 দফা। এই যে বাঙালি জাতির লড়াই সংগ্রামের যে চেতনার পথ, যেটা ঢালি ভাই বলেছেন, ছাত্র সমাজের 11 দফা, পরবর্তীতে বঙ্গবন্ধুতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া, এই যে সমস্ত লড়াইটা, সত্তরের নির্বাচন, আপনি সবই দেখবেন কিন্তু এই ধারাবাহিকতায়। এবং শেষ করছে ওই জায়গায়, আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু এটার উপরে ভিত্তি করেই। এবং আগরতলা ষড়যন্ত্র মামলা যখন চলছে, বারবার যখন বঙ্গবন্ধুকে কোর্টে আনা হচ্ছে তার সহযোগীদের সাথে, তারা জিজ্ঞেস করছেন, মুজিব ভাই কি হবে? অনেকে হতাশ হয়ে বলতেন, অনেকে জিজ্ঞেস করতেন। বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছেন, যেটা কর্নেল শওকত আলী তার এই লেখা বইতে উল্লেখ করে গেছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু একদিন বলছেন যে আমরা এখান থেকে মুক্ত হয়ে যাব, জনগণ আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে, এরপরে একটা নির্বাচন দেওয়া হবে এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, সেই নির্বাচনে আমরা জয়লাভ করব, কিন্তু জয়লাভ করেও গদিতে বসতে পারবো না, লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীন করতে হবে। এইরকম একটা দূরদৃষ্টি সম্পূর্ণ নেতা ছিলেন। আমার সবচেয়ে দুঃখের ব্যাপার, ঢালি ভাই যে চেতনাকে ধারণ করেন, তার এখন রাজনৈতিক যে অবস্থান সের সঙ্গে মিলবে না, ক্যালিব্রেট করবে না, স্বাভাবিক কারণে উনি ওইভাবে কিন্তু বলবেন না। কিন্তু আমার সবচেয়ে দুঃখ, আজকে 7ই জুন একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ পালন করে না। আপনি যদি 6 দফা পালন না করেন, আপনি 6 দফার যদি কথা না বলেন, ইতিহাসকে স্মরণ না করেন, তাহলে আপনি বাঙালি জাতির মুক্তির কথা কিন্তু স্মরণ করেন না, এটা ভাবতে হবে। আর 2 যেটা বলি, 2 একেবারে শেষ করছি এটা, যে আপনাকে আজকের এই বাস্তবতায় মানতে হবে, যেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, সেই পাকিস্তানের মাথা পিছু আয়, তার যে অবস্থান, অর্থনৈতিক অবস্থান কত পিছনে, এমনকি $280 বেশি নিয়ে ভারতের চেয়েও আমরা মাথা পিছু আয় বেশি। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার মতন দেশ, যে অর্থনৈতিক ভাবে শুধু নয়, শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাকে আমরা মুদ্রার বিনিময় পর্যন্ত করছি। বাংলাদেশ এখন ঋণ দেওয়ার দেশের মতো জায়গায় পরিণত হয়েছে। অর্থাৎ অনেকগুলো ব্যত্যয় আছে, কিন্তু অর্জনের জায়গাটুকু আপনাকে ভাবতে হবে, সেই অর্জনটা কতটুকু। সুভাষ চন্দ্র রায়, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে, আজ অভিযোগ করলেন যে 6 দফা বা 7 জুন এই দিবসটি আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ আর পালন করে না। আপনাকে আমি একটি মন্তব্য স্মরণ করিয়ে দিই। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে যারা স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতাকে স্বীকার করে না, তারা আসলে স্বাধীনতাই বিশ্বাস করে না। এই যে অন্যদের পালন না করা এবং আওয়ামী লীগের যে 6 দফাকে স্মরণ করা,
এইখানে আসলে রাজনৈতিক মূল্যায়নটা কি আপনার, যে আসলে কি স্বাধীনতার বিশ্বাস অবিশ্বাসের জায়গায় কি আমরা এখনো অবস্থান করছি? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন। অবশ্যই। তাহলে পিছনেই ফিরে যেতে হবে। কেন আজকে এই দফাটা সার্বজনীন হলো না? হওয়া প্রয়োজন ছিল, সমস্ত দল একসাথে পালন করবে। এইটা, এই যে রাজনৈতিক আজকে যে বিরোধ আমাদের সমাজে, এটা এতই প্রকট জায়গায় গিয়েছে, সেই জায়গা থেকে আজকে কিন্তু সমস্ত জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ হচ্ছে। সেটা কি ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া এই দুটো নিয়ে? শুধুই আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের একটাই লক্ষ্য, কিভাবে ক্ষমতায় থাকবে অথবা যাবে। কিন্তু এই যে আপনি যদি বলেন যে হ্যাঁ এই 6 দফার দাবি, অন্যান্য দাবি আওয়ামী লীগ আজকে বলছে কেউ পালন করে না, ওনারা স্বাধীনতার চেতনা কতটুকু রক্ষা করেছেন? অন্যদেরকে যে দোষ দেন, ওনারা এটার পায়োনিয়ার বলেন, ওনারা কতটুকু স্বাধীনতার চেতনা রক্ষা করেছেন? শুধু চেতনার কথা বলেছেনই ক্ষমতায় থাকার জন্য, কিন্তু মৌলিক চেতনার যে আদর্শ, সেই আদর্শের সাথে তো আমি যে তিনটার কথা বললাম। আপনার কেন মনে হলো যে আওয়ামী লীগ আসলে স্বাধীনতার চেতনার কথা বলে ক্ষমতায় থাকতে চায়, বা কোন প্রক্রিয়া? ওইটা তাদের রাজনৈতিক স্লোগান, কৌশলের স্লোগান, কিন্তু এটা আদর্শগত স্লোগান নয়। আদর্শগতভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণও করেন না, তারা বিশ্বাসও একটু করেন। ব্যাখ্যা করলে মানে আর একটু দর্শকদের কাছে যে তিনটার কথা বললাম, আজকে সুভাষদা একটা কথা বলছেন যে আওয়ামী লীগ বেশি দিন, কিন্তু এবারে তারা এখন 13 বছর ক্ষমতায়। তো এটা তো একবারে 13 বছর ক্ষমতায়, কিন্তু কোন দল, বাংলাদেশের কোন দল একবারে ছিল না। এটা তো একটা বিশাল তাদের। তাহলে এই 13 বছরে তারা এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলোকে কেউ ওনারা সমাধান করেছেন? একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, একদিকে খেলাফত মজলিসের সাথে 5 দফা চুক্তি করছেন, একদিকে বলছেন বিএনপিকে ব্লেম করছেন যে 5ই ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে বিএনপি সব পরিবর্তন করে দিয়েছে। ঠিক, জিয়াউর রহমান ওইটা করেছেন, এটা মিথ্যা তো নয়। ধর্মভিত্তিক দলগুলোকে সুযোগ দেওয়া হয়েছে। তো ওনারা 12 বছরে এটা প্রতিষ্ঠা করেন না কেন? এটা জিয়ে রাখছেন কেন? এটা শুধু বিএনপিকে ঘায়েল করার জন্য? অবশ্যই। তাহলে আপনারা সকলকে দায়িকা নিয়ে বসে আবার এটা শুরু করেন। 72-এর সংবিধানে ওনারা কিভাবে যাবেন? সবচেয়ে জিয়াউর রহমান যে 5ম সংশোধনী করে যদি আপনারা বলেন যে এটা অন্যায় কাজ করেছেন, এর থেকে জঘন্য কাজ করেছেন এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম করে। এটার থেকে জঘন্য কোনো কাজ আর হতে পারে না। অথচ তাদের ক্ষমতার পার্টনার হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম যিনি করেছেন, সেই এরশাদের পার্টি হচ্ছে তাদের ক্ষমতার পার্টনার। তাহলে কোথায় মুক্তিযুদ্ধের চেতনা? কোথায় কোথায় অসাম্প্রদায়িক বাংলাদেশ? ওনারা বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুখে বললে তো হবে না রে ভাই, তো কার্যকরী করতে হবে আপনাকে। তাহলে আপনি ক্ষমতা থাকার জন্য এই হেফাজতের সাথে গোপন চুক্তি করছেন, আবার এদেরকে এই ধর্মীয় গোষ্ঠীকে ক্ষুধি করার জন্য বলছেন যে মদিনা সনদ কার্যকরী করব। হোয়াট? মদিনা সনদ কার্যকরী করবেন? এটা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক নয়? অবশ্যই সাংঘর্ষিক। তাহলে দায় নিতে হবে। এখন আমি বিএনপি, আমি বঙ্গবন্ধুকে অস্বীকার করব, এটা কোনো রাজনীতি হলো? আবার আপনি আওয়ামী লীগ, জিয়াউর রহমানকে রাজাকার বলবেন, এটা রাজনীতি হলো? এই জায়গাগুলোকে আগে ঠিক করতে হবে। এই যে আস্থার জায়গাগুলো যতক্ষণ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো ঠিক হবে না। এবং আপনাদেরকে সেটা কি আসলে ঠিক হওয়ার মতো? আপনি কি মনে করেন যে এই জায়গাগুলোতে আওয়ামী লীগ বিএনপি এটা ঠিক করতে পারবে না? কখনোই সম্ভব না। কেন পারবে না? তাদের কি রাজনৈতিক মেরুকরণই আলাদা? উল্টো পথে হাঁটছে দুজনেই। রুহিন হোসেন প্রিন্স খুব ছোট্ট করে একটা কথা বলে গেছে যে এরা সবাই কর্পোরেট পুঁজির রাজনীতি করে। একের ছোট্ট কথাটা বলে গেছে, কিন্তু কথাটা কিন্তু খুব ব্যাপক। এই যে সুভাষ দা চমৎকার কথা বলছে, আরো বেশি প্রয়োজন। মাথাপিছু আয়ের কথা বলছেন, রাজনীতি করে। আমি দুইটা ওনার প্রশ্ন নিয়ে বলি। মাথাপিছু আয় বেড়েছে, কার বেড়েছে? এই করোনার সময়ে 10,000 নতুন কোটিপতি ব্যাংকে যুক্ত হয়েছেন। 10,000 নতুন কোটিপতি।
14,000 কোটি টাকা সাদা হয়েছে করোনার সময় অ্যাগ্রিগেট করেন, তাহলে অবশ্যই 228 টাকা আমরা আগের বছরের থেকে এবার বেশি হয়েছি। এটা কি গরিবের কোনো হয়েছে? হয় নাই। আর আরেকটা কথা আপনি বলছেন যে পাকিস্তান প্রস্তাবের কথা, পাকিস্তান প্রস্তাব আমার মনে হয় আপনিও আমার সাথে একমত হবেন যে সেই সময় পাকিস্তান ভাঙার এটা মানে এইটা একটা পত্রিকায় লাহোর রেজুলেশনকে পাকিস্তান প্রস্তাব বলে পরের দিন পাকিস্তানি এক পত্রিকা চালাই দিছে, পরে হয়েছে এটা ইট ওয়াজ নেভার বিন এ পাকিস্তান প্রস্তাব। সেখানে স্টেটস অফ পাকিস্তান ইন্ডিয়া লেখা ছিল তিনটা, একটা হলো মূল ইন্ডিয়া, আরেকটা হলো মুসলিম এই যে পাঞ্জাব সহ এটা, আরেকটা হলো বেঙ্গল আসাম নিয়ে স্টেটস নিয়ে পরে এটা বিতর্ক হয়েছিল যে না এটা ভুলবশত টাইপিং মিস্টেকে এস হিসেবে পড়ছে। ওইটাও এক পরে তো ধরনের- এটা জিন্না কনফারেন্স হ্যাঁ, ওইটাও এক ধরনের মানে একটা মানে ভারতীয় কাঠামোর ভিতরে একটা স্বায়ত্তশাসিত 3টি রাষ্ট্র গঠনের একটা প্রস্তাব ছিল। যাই হোক, ওই মাথাপিছু আয়ের যেটা বললাম এটা আতাউর রহমান অত্যন্ত ঢালী। ভালো, কিন্তু এই মাথাপিছু আয়ের সাথে সাথে এই যে বড় লোক হইল 10,000 নতুন কোটিপতি ব্যাংকের অ্যাকাউন্টে বাড়লো, এরা কারা? আর আমরা দেখলাম বিভিন্ন অর্থনীতিবিদ যে এই করোনার সময় 2.5 থেকে 3 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে এই আপনার মাথাপিছু আয় দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নতি যদি বিচার করতে যাবে, আতাউর রহমান ঢালী, হবে দাদা। আপনার কাছে আবার আসবো আমি। রহিন হোসেন প্রিন্স, আতাউর রহমান ঢালী যেটি বললেন যে আসলে মানুষের আয় বেড়েছে বা মাথাপিছু আয়ের কথা যেটি বললেন যে এক শ্রেণীর বেড়েছে যারা, কিন্তু গরিব মানুষের কিছুই হয়নি। আমরা দেখলাম যে করোনাকালে এই সংকটকালীন সময়ে যে সম্প্রতি যে বাজেট ঘোষণা হলো, আপনি জানেন সেখানে আসলে সেই সাধারণ মানুষের সুরক্ষার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো একটু কতটা বাস্তবসম্মত, বা আতাউর রহমান ঢালীর কথারই বা ভিত্তিটা কি? না, প্রথমত হচ্ছে আমরা যদি বিবেচনা এইভাবে করে থাকি, তার আগে আমি একটা ছোট করে উত্তর দিই, কারণ আলোচনাটা আসছে তো। এটা ঠিক, আমি ব্যক্তিগতভাবে মনে করি, ধরেন আমাদের দেশে মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান আমল, ব্রিটিশ আমল, আমাদের তো একটা দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামের কতকগুলো কি বলে যে আমি দিবসটা এই অর্থে বলছি যে কতকগুলো দাবিনামা এক একটা সময় ছিল, ধারাবাহিকতা ছিল। ধারাবাহিকতা ছিল। এই ধারাবাহিকতাগুলো আমাদের ওন করাও দরকার এবং এগুলো সামনে আনা দরকার। সেটা যদি না আনতে পারি তাহলে কিন্তু আমরা নতুন প্রজন্ম বা বাংলাদেশটাকে যদি মুক্তিযুদ্ধের ধারে অগ্রসর করার কথা যেটা বলি, সেই ক্ষেত্রে সংকট হয়, এটা মনে রাখা দরকার। তা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটাই হচ্ছে একটা বড় সমস্যা। কারণ যেটা আমরা করেছি সেটাই আমরা, যে যেটা করেছে সেটাই মনে করি, কিন্তু অনেক কিছু আছে একটা সার্বজনীন রূপ, সেটা আমরা দিতে পারিনি। এটা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতির বড় সমস্যা। এটা 2-4 দিনে এটার সমাধান হওয়া কঠিন, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা কোনো না কোনো একটা সময় যদি ইতিহাস ঠিক গতিতে চলে দেখবেন যে তার একটা সমাধান হবে। এটি একটি দিক। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটাকে কানেক্ট করলেন, আমিও সেই জায়গায় একটু আসতে চাই। তাহলে একটা বড় প্রশ্ন কোথায়? এই 50 বছর বাংলাদেশে আমরা সংকটের কথা বললাম, সংকট তো আছে, সেটা আমরা এখানে স্বীকার করি অস্বীকার করি, বাস্তবতা বাস্তবতা। কিন্তু এটাও তো সত্য, আয় বাড়ার কথা, যদি আয়ের কথাটা নিয়ে আসি, যেটাকে ধরে আসি, সেটাও তো সত্য। এই যে আমরা এখন একটা কি বলে মাথা পিছু আয়ের যে অঙ্ক বলি, অঙ্ক নিয়ে নানা লোক বলতে পারে, আবার এইভাবে বলতে পারি মাথা পিছু আয়তে যদি আমার নারী শ্রম, বাংলাদেশের বাস্তবতায় শিশু শ্রম আছে, এইটা যুক্ত করলে হয়তো আয়টা বেড়েও যেত। সুতরাং ওই তর্কে যাওয়ার দরকার নেই। তাহলে তর্কের জায়গাটা কোথায় আসা দরকার? আপনি ঠিকই তো বললেন, তথ্য তো তাই বলছে, এটা গবেষণা তথ্য, এটা আমার আপনার তথ্য না। এই করোনাকালীন সময়ে এমনি যে 2016 সালের পর থেকে যে দারিদ্র্যর হারটা যে কমার গতি শুরু হয়েছিল, এই সময়কালে বাড়ছে, এটি স্বাভাবিক, এটাকে আমি দোষারোপ করার ব্যাপার না। কিন্তু দেখার ব্যাপার যে 2,45,00,000 মানুষ নতুন করে দারিদ্র্য সীমায় মানে এসে যুক্ত হচ্ছে, সেই প্রোটেকশন আমার অর্থনৈতিক ব্যবস্থা দিচ্ছে কিনা, সংকটটা সেখানে। এবার আপনি ছোট ছোট করে উত্তর দেখেন। এই যে আয়টার কথা বললাম, আয়টা করছে কারা? এ তো কেউ অস্বীকার করতে পারে না, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি। অস্বীকার করলে কিছু আসে যায় না। বাস্তবতা যে তার প্রধান হচ্ছে কৃষক, ন্যায্য মূল্য না পারলেও সে উৎপাদন অব্যাহত রেখেছে, বিদেশের শ্রমিক এই করোনার মধ্যে রেমিটেন্সে ভাষায় দিচ্ছে, আমার দেশের গার্মেন্টস শ্রমিক, ক্ষুদে উৎপাদকরা। তাহলে এটাই তো প্রধান, অন্য খাতের থেকে এই প্রধান খাতগুলো। তাহলে এই প্রধান খাত যারা আয় করে এই মাথা পিছু আয়ের কথা বলছে, এবং আমাদের সরকার সর্বশেষ বলল $2,227 যদি ভুল না করি, এবং অঙ্ক করে দেখলে দেখা যায় একেবারে ওই আপনি ধরেন কোন আরব দেশ বা আফ্রিকার দেশে যে আমার বাংলাদেশের মানুষ থাকে, আর একেবারে যে শিশুটার জন্ম হয়েছে, হিসাব করলে প্রতি মাসে
প্রত্যেকে প্রতি মাসে পাবে 15,774 টাকা। তাহলে 4 জন 5 জন 6 জনের পরিবার পড়লে আপনি গুণ করে দেখেন 63,000 অথবা 78,000 অথবা 90,000 টাকা, 93,000 টাকা পড়ে। এবার আপনি হিসাব করেন কয়জনের আয় এই জায়গায় আছে। তাহলে এই ব্যবস্থাটা কি, আমি একটু ইচ্ছা করে একটু এলোবরেট করলাম। তাহলে আমাদের কোন অর্থনৈতিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আমি এই ডিস্ট্রিবিউশনটা করব বা পদক্ষেপ নেব তার উপরে নির্ভর করে। দুঃখ হচ্ছে এইবারও যে বাজেটটা হলো সেই বাজেটে যে অর্থনৈতিক ব্যবস্থা নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থা না। মুক্তিযুদ্ধের ধারাকে ওই যে পাকিস্তান আমলের ধারার সাথে সম্পর্কিত আপনি বলতে পারেন মুক্ত বাজারের ধারার অর্থনৈতিক ব্যবস্থার এই ধারায় চলে গেছে। সুতরাং এইবারের বাজেটেও এই বৈষম্য কমার কোনো প্রতিফলন দেখছি না, কারণ এইখানে যে স্পেশাল ইনিশিয়েটিভ ফর পুয়ার মানে যারা হচ্ছে বা কর্মসংস্থান নতুন নতুন সৃষ্টি, স্বাস্থ্য তো আছেই, আমি ওই খাতের কথা ইচ্ছা করে ওইটা বাদ দিয়ে এই আলোচনাটাই করলাম আপনার এই ধরে, সেই জায়গাটা স্পেশাল ভূমিকা এটা নাই, বরঞ্চ ওই বৈষম্য বাড়ার ধারা থাকবে, কোটিপতি আরো কোটিপতি হবে, আর ওই যে গরিবের জায়গাটা এই কমার ধারা থাকবে। এটা হচ্ছে কোন অর্থনৈতিক ব্যবস্থার উপরে দাঁড়ায় আমরা চলছি সেইটার কারণে। জি আপনার কাছে আবার আসবো আমি। সুভাষ সিংহ রায়, আসলে অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটির জন্যই কি যেটা রুহেন প্রিন্স বললেন যে বৈষম্য আরো বাড়ছে, আর যে অর্থনীতি বা যে বাজেটের কথা বলছে সেটি আসলে মুক্তিযুদ্ধের বাজেট নাই বা ধারক নাই, এই যে ধারার বাজেট না, তাহলে সেখান থেকে আমরা যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চাই তাহলে সেই ধারায় তো ফিরে আসতে হবে, সেখানে ফিরতে পারছি আমার না কেন? আসলে ছাত্র থাকা অবস্থায় আমার ধারণা ছিল যে, এবং আমি মনে হয় ঠিক ধারণা করেছিলাম যে কোনো এক সময় কমরেড জসিম মন্ডল যখন থাকবেন না তখন কমরেড রুহিন হোসেন প্রিন্স তার ডাকাতি দখল করবেন। এবং তার বক্তৃতা যখন অপরাজয় বাংলায় বিভিন্ন জায়গায় যখন শুনতাম, অসংখ্য মানুষ জমায়েত হতো। কমরেড জসিম মন্ডল, তিনি আমাদের মাঝে এখন নাই, অসম্ভব ভালো একজন বক্তা ছিলেন। হিউমার দিয়ে বক্তৃতা দিত। হ্যাঁ, তা রুহিন হোসেন প্রিন্স ভাই এমন একটি পদ্ধতির আবিষ্কার করেন প্রতিটা কথার বক্তব্য দিয়ে, যে এখানে এক ধরনের কনফিউশন তৈরি করে দেওয়া। আমি একটা কথা বলি আপনাদের, এই যে রেমিটেন্স বাংলাদেশে অনেক জ্ঞানী গুণজন বলেছে এই করোনাকালীন সময়ে প্রবাসীরা থাকবেন না, প্রবাসীরা যেতে পারবেন না, রেমিটেন্স প্রবাহ কমে যাবে আগামীতে, অনেক কথা বলেছেন। একটা পাটা হাজালে আপনার কিন্তু কথাগুলো বেড়ে আসবে, অথচ 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি আসছে 10 মাসে 2000। আবার তখন কি বলা হলো, প্রথম দিকে কি বলা হলো যে ওরা একবারে চলে আসবে তাই সব টাকা পাঠিয়ে দিচ্ছে। মানে আমাদের পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা এত বেশি দেখি আমাদের এখানে, এবং এটাই এই গণতান্ত্রিক শাসন কাঠামোতেই আমরা, এটা একটা অপরিহার্য বস্তু হয়ে গেছে এবং স্বাভাবিক হয়েছে। কারণ এখন তো তথ্য প্রযুক্তির কিংবা গণমাধ্যমের একটি স্বাধীনতার, অবাধ স্বাধীনতার বারবার অন্ত চলছে। আমি শুধু একটা ইতিহাসের পাদটুকু এখানে দিই। 6 জুন 1966 সালে বঙ্গবন্ধু তার ডায়েরিতে লিখছেন যে আমি নিজে ভোগ করতে না পারি, আজাদি ভোগ করতে না, শব্দ লিখছেন আজাদি ভোগ করতে না পারি, কিন্তু ভবিষ্যৎ বংশধরদের জন্য আমি এই প্রেক্ষাপট রেখে যাব। এবং আপনি জানেন 7ই জুনের পরের দিন 8ই জুন কোনো পত্রিকা বেরোয় নাই এর প্রতিবাদে। 9ই জুন দৈনিক সংবাদ প্রথমে তাদের যে লেখাটি লিখেছিল যে মর্মান্তিক বেদনাকে ভাষা দেওয়া যায় না, সেখানে নীরবতাই একমাত্র ভাষা। অর্থাৎ এই আন্দোলন সংগ্রাম এখন যদি বলে যে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে রাজনীতি করবেন, বিরোধী দলের মর্যাদা চাইবেন, অথচ আপনি 6 দফাকে স্মরণ করবেন না, এই দিবসটি পালন করবেন না, এটা কোনো ভালো কথা না। কারণ সত্যি সত্যি আপনি যদি দেখেন 30শে মে যখন 81 সালে জিয়াউর রহমান সাহেব নিহত হন, তার পরের দিন আপনি ইত্তেফাকে একটা ছবি, যেই ছবি জানি না অপরাজয় বাংলা পাদদেশে ওই সময় একজন তুখর বামপন্থী ছাত্র নেতা আতাউর রহমান খান ঢালি বক্তৃতায় কি বলেছিলেন আমার স্মরণে নাই। পাকিস্তানে পতাকা, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল, ইত্তেফাকে এটা প্রতিবেদন হয়েছিল। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা এবার ভাইরাল হয়েছে। যাই হোক, সেই বাস্তবতার কথা রাখি। প্রতিবারই আমরা ছাত্র থাকা অবস্থা আমরা দেখেছি বাজেট নিয়ে প্রতিক্রিয়াটা নির্মমভাবে হয় না। আমরাও ছাত্রনেতা থাকা অবস্থায় আগের থেকে ব্যানার তৈরি করে রাখতাম, গরিব মারার বাজেট মানি না, মানব না। আজকের বাস্তবতা কি? 6 লক্ষ কোটি টাকার উপরে বাজেট, সবচেয়ে বড় গুরুত্বের জায়গাটি মেড ইন বাংলাদেশ যে
পণ্য, সেই পণ্যের ওপরে সবচেয়ে করের যে হ্রাস সেটা করা হয়েছে। এটা কখনো কেউ ভাবেনি। আরেকটি ব্যাপার বলি, এই যে কৃষিতে টানা এই 12 বছর 9,000 কোটি টাকার মতন যে ভর্তুকি, এটা কেউ চিন্তা করতে পারে না। সারে যে ভর্তুকি অচিন্তনীয়। কারণ এই বাংলাদেশে 91 সালে বিএনপি একবার ক্ষমতায় এসেছে, আবার 2001 সালে এসে 2 সালে একবার সারের দাবিতে কৃষক রাস্তায় নেমেছিল, গুলি করে হত্যা করেছে। আর একবার বিদ্যুতের দাবিতে ওই কাউন্সাটে যখন মানুষ রাস্তায় নেমেছিল, গুলি করে হত্যা করেছে। আজকে এই কৃষি বান্ধব যে সরকার, সেই সরকারের সময় এইবারে বাজারে দেখবেন আপনার কৃষিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই করোনাকালীন সময়ে এই যে কম্বাইন হারভেস্টার, রিপার, এইগুলোতে কি পরিমাণ এই যন্ত্রপাতিতে আপনার মূল্য হ্রাস করা হয়েছে, 50 থেকে 70% কম মূল্যে দেওয়া হয়েছে এবং কিস্তিতে দেওয়া হয়েছে। যে কারণে গত মে মাস, জুন মাসে, বিশেষ করে এপ্রিল মে মাসে আমাদের কি পরিমাণ বড় ধান আমাদের কৃষকের গোলায় উঠেছে, এগুলো কিন্তু ভাবনা চিন্তার বিষয়। আমি শেষ করছি। আপনি বলা হচ্ছে ব্যবসা বান্ধব সব বাজেট, ঘাটতির বাজেটও বলছে অনেকে। ঘাটতি পৃথিবীতে কোন বাজেটে নাই? আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দেখেন 9.73, আপনি যদি ব্রিটেনের দেখেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের দেখেন, আরো বেশি ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কোনো সমস্যা না। বাজেটের সমস্যা হচ্ছে যে কথাটি আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের অর্থ বছর পরিবর্তন করতে হবে। এই কাদা পানির দেশে আপনি এই জুন জুলাই মাসের এই বাজেট অর্থ বছর হতে পারে না। ওই আইয়ুব খান কোন সিস্টেম চালু করে গেছে, তার কারণ ছিল, তাদের খাদ্য মূলত ছিল গম। অতএব গমের উৎপাদনের সাথে তারা কিন্তু হিসাব করেছে। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে যখন বাজেট বাস্তবায়ন করতে যাওয়া হয়, তখন প্রথম দিকে বাজেটের 4 মাসে হয়, 5 মাসে হয় 42%, পরবর্তী শতাংশ খুব দ্রুত থাকে। যত বৃষ্টি আসে তত কিন্তু অর্থ কিন্তু পানির ভিতরে চলে যায়। অতএব বাজেটের অর্থ বছর পরিবর্তনটা খুব জরুরি। আমার কথা একটু খেয়াল করে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের বাজেট বাস্তবায়ন নিয়ে কিন্তু মূল সমস্যা। অর্থ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় একবারও চিন্তা করেননি টিকাটি জনগণকে টিকার জন্য অর্থ দিতে হবে কিনা। ভারতে শিলিগুড়ি থেকে আপনি দেখেন, আপনি বিভিন্ন রাজ্যে দেখেন হাহাকার পড়েছে এবং অর্থ দিয়ে টিকা নিতে হচ্ছে। সরকারের এই বর্তমান সরকারের কোন প্রকার কোন অর্থ সংকটের কিন্তু কথা কিন্তু আমরা আর একটা বিরতি নিব। মুক্তিযুদ্ধের এই সরকারের ক্ষেত্রে আপনি দেখেন 12,000 টাকার মুক্তিযোদ্ধা ভাতা ছিল, এবার বাজেটে 20,000 টাকা করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো অগ্রগতির কথা আমি টানা বলতে পারবো, অনেকগুলো বিষয়ে পরে এসে আবার শুনবো আপনার কাছে। আমরা আর একটা বিরতি নিব। বাজেট ঘোষণা হতো, মানে রাজনৈতিক অনেক বক্তব্য থাকে। এবারও বাজেট নিয়ে বিএনপি যেটা বলছে যে করোনার সময় এটা আসলে অবাস্তব, এই ধরনের কল্পনা প্রসূত বাজেট, মন গড়া অনেক কথা, সেগুলো কি আসলে রাজনীতির কারণেই বলছে? আচ্ছা, আপনার অনুমতি নিয়ে একেবারে 30 সেকেন্ড একটা কথা বলি। বিএনপি শাসন আমলে বাজেট আমরা দেখেছি, সাইফুর রহমান সাহেব প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যাইতেন প্রতি বাজেটের আগে। ওখান থেকে যা কিছু দেওয়া হইতেন, ওখান থেকে এসে বিমানবন্দরে এসে তিনি বলতেন এই খাতের উপর আমরা বাজেট এই ছিল হচ্ছে বিএনপির বাজেট। হ্যাঁ, সৌভাগ্য আওয়ামী লীগের যে ভ্যাট প্রথাটা সাইফুর রহমান সাহেব করে গিয়েছিলেন এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ। হ্যাঁ, সেই সময় যে ভ্যাট আজকে এই বাজেটকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু ধন্যবাদ দেওয়া হয় না বিএনপিকে, এটাই দুর্ভাগ্য আর কি, তাই না? ভ্যাটটা তো চালু করেছিলেন সাইফুর রহমান 92-তে। চালু করার পরে যে ব্যাপক প্রত্যেকটা পত্রিকায় সংগঠন আওয়ামী লীগের তীব্র, আমরা তখন একদিন সাইফুর রহমানকে বললাম যে কেন এই আমি বিএনপি করি না, কিন্তু আমার সাথে পার্সোনাল পরিচয় ছিল, তাই বলছি এটা কি করলেন আপনি? বিএনপি তো আপনি তখন বিএনপি করতেন না? না, তখন হ্যাঁ করতাম করতেন না, না, অসম্ভব। আমি 17 সাল থেকে শুরু করছি। আচ্ছা, যে কথা হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তো সাইফুর রহমান সেই সময় সাদা করার কথা, হ্যাঁ, সাইফুর রহমান সাহেব যখন এই ভ্যাটটা দিল, এই যে বেগম খালেদা জিয়া 3 বারে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে কালো টাকা সাদা করলেন জরিমানা দিয়ে, এবং সাইফুর রহমান করলেন, এটার উত্তর কোন ঢালিবার কাছে নাই।
না, সমাজে যদি সুযোগ থাকে করবে না কেন? সুযোগ না থাকলে করতো না। সমাজে আমরা সুযোগ যেটা আছে। নিয়ে আলোচনা করছেন আলোচনা ফিরে আসি, হ্যাঁ, যে বাজেটের যেটা আমি রাজনীতিকরণটা বললাম কেন হলো যে সেটা। আজকে এই যে ভ্যাটের সময় তখন মনে হচ্ছিল যে বিএনপি সরকারের পতন ঘটবে, আপনাদের স্মরণ আছে কিনা? কিন্তু আজকে সেই ভ্যাটটা কিন্তু এই অর্থনীতির জন্য, এই বাজেট প্রণয়নের জন্য, অর্থের জন্য একটা বিরাট ভূমিকা রাখছে, তাই না? আর উনি বললেন যে স্বাধীনতা দিবস শুধু আওয়ামী লীগ, না 6 দফা দিবস। 6 দফা বা স্বাধীনতা দিবস যেটাই হোক, মুক্তিযুদ্ধের। তা আমার অবশ্যই স্বাধীনতা তো সকলের, পালন করা উচিত সকলের। 6 দফার মধ্য দিয়ে স্বাধীনতা আসছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু যখন পালনটা হয় এক পেশে, যেমন আওয়ামী লীগ যখন পালন করে তখন তাজউদ্দিনের নাম থাকে না, তখন জিয়াউর রহমান যে একজন মহান মুক্তিযোদ্ধা। না 6 দফার সাথে তো তাজউদ্দিন 6 দফার সাথেই তো স্বাধীনতার সংযুক্ত, নাকি বিচ্ছিন্ন তো কিছু না। 6 দফা দিবসে কোনো বক্তব্য আপনার দল থেকে দিয়েছে? কেন দেবে? আচ্ছা, সেটাই, কেন কেন দেবে? দেবে? এই তো কারণ আপনারা রাজনীতিক, আপনি জিয়াউর রহমানকে বলবেন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারকে আপনারা রাজাবার বলবেন, পাকিস্তানের এজেন্ট বলবেন। এই রাজনীতি কোথায় নিয়ে গেছেন আপনারা? রাজনীতিকে কোথায়? জিয়াউর রহমানের সনদ নিয়ে যাওয়ার প্রস্তাব হয়, এর থেকে এই জাতির দুর্ভাগ্য আর কি হতে পারে? রাজনীতির দুর্ভাগ্য জিয়াউর রহমানের মতো লোকের পদক নেওয়ার জন্য প্রস্তাব করে। তারা কি বাঙালি? তারা কি মুক্তিযোদ্ধা? আমি স্বীকারই করি না যারা এই প্রস্তাব করেছে তারা অবশ্যই মুক্তিযোদ্ধা না, তারা অবশ্যই এদেশের স্বাধীনতার বিরুদ্ধে। কাজেই ওই জায়গাগুলোকে, সুভাষদা আপনিও বোঝেন আমিও বুঝি, এই জায়গাগুলোকে যে রাজনৈতিক যে সহযোগিতা, সহমর্মিতা, রাজনৈতিক বক্তব্যের যে একটা জায়গা, আজকে যতক্ষণ আমরা না আসবো, দুইটা দল আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, এই জায়গাগুলোকে কতগুলি, প্রত্যেক দেশেই কতগুলি কমন জায়গা আছে। যেমন ইন্ডিয়াতে দেখেন মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্ক নাই, পাকিস্তানে দেখেন ওদের নেতা জিন্নাকে নিয়ে বিতর্ক নাই। আমাদের দেশে কি একটা আশ্চর্য, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক। সেটা তো 21 বছর যাবত হয়েছে। আমি বঙ্গবন্ধু কে হত্যাকাণ্ড করে, প্রায় আমি 21 বছর করেছে। দাদা আমি কে করে এটা বলতে চাই না, এটা আছে, এটা কি সত্যি কিনা, এটা তো হওয়া উচিত না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা এই বিতর্ক তো হওয়া উচিত না। এগুলো আমাদের দেশে হচ্ছে। এই যে রাজনৈতিক কালচারটা আসলে পরিবর্তন হওয়া দরকার। যতক্ষণ এই রাজনৈতিক কালচার পরিবর্তন না হবে, আপনি যতই উন্নয়নের গাল গল্প বলেন, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, টেকসই হবে না। জি, বাজেটের আতাউর কথা রহমান ডালি, বললেন। আমরা আমি শেষ দিকে একটু চলে এসেছি, বইলা- আমাদের আলোচনা শেষ করতে হবে। জি, বাজেটের কথাটা একটু বললাম যে বাজেট মন্ত্রী বলছে, কিন্তু বাজেটে দেখেন এত বড় একটা কোভিড সেকেন্ড দেখলো, উনি খালি একটা লাইন শুধু এটার উপরে বলছে। এইটাকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে বাস্তবায়ন করবে, এই বাজেটে একটি প্যারাও নাই। এবং তৃতীয় ঢেউ আসতেছে, আমরা পত্রিকায় দেখতেছি, তার পুরো সম্পর্কে বাজেটই তো করোনাকে নিয়ে দেখলাম, হ্যাঁ। যেখানে শুরুই তারপরে করেছেন জীবন তারপরে দেখেন এডিবি মাত্র আপনি 49% মনে হয় বিক্ষুব্ধ হয়ে মনে হয় বাজেটটা যখন 49% এই পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র 25%। আতাউর রহমান ডালি, আমার হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুহিন হোসেন প্রিন্স, বাজেট নিয়ে যেটি নিয়ে আলোচনা করছিলাম, যে জীবন জীবিকায় বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বাজেটের, অর্থাৎ পুরো বাজেটটাই কিন্তু জীবন জীবিকাকে রক্ষা করা বলা হয়েছে, কিন্তু সবাই জানে যে এটি ব্যবসায়িক বান্ধব বাজেট। তাহলে সেখানে খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্তের ভাগ্যে কি হবে? এখানে সুভাষ অনেক কথা বলেছেন, আমি ওইদিকে যেতে চাই না, খালি একটা পয়েন্ট খালি বলি, হয় কি, যখন চলতি ধারার একটা আলোচনা চলে, আপনি ওই ধারার মধ্যে থেকে প্লাস মাইনাস চিন্তা করেন, তখন অন্য একটা আলোচনাকে আপনার মনে হইতে পারে যে অন্য ধরনের আর কি। এখন আমাদের সিপিবির সাথে অন্যদের প্রবলেম হয়ে গেছে সেই জায়গায়, যারা আওয়ামী লীগ, বিএনপি যে অর্থনীতির চিন্তা করে, এখন তো অর্থনীতির চিন্তায় দেখবেন দৃষ্টিভঙ্গি কথা বলছি, বরাদ্দের চিন্তায় পার্থক্য অন্য জিনিস, ওইটা পার্থক্য নাই। সুতরাং সেই জায়গায় একটা পার্থক্য থাকবে, যার জন্য আমি বলেছি মুক্তিযুদ্ধের ধারার অর্থনৈতিক ব্যবস্থায় এই বাজেট না। সেটা আমি এখনো দায়িত্ব নিয়ে বলি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের যে অর্থনৈতিক নীতিমালা আমাদের সংবিধানে আছে তার সাথে আছে কিনা কোনো সময় হলে এটা প্রমাণ করতে পারি। আমি দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তারপরে চলতি ধারার ওই যে বলি, একটা ঠিকই আমাদের এখানে যেটা কথা আছে অর্থ বছর নিয়ে ভাবা উচিত, আর একটা হচ্ছে বরাদ্দ আমরা কাগজে কলমে দিয়ে কোনো বাস্তবায়ন নাই। আপনাকে ছোট দুইটা তথ্য দিই, আমি আসছি ওই জায়গাটায়। গতবার যে 1 লক্ষ
28,000 কোটি টাকার প্রণোদনার প্যাকেজ দেওয়া হলো গত 10 মাসের হিসাব আমি বলছি, আপ টু মার্চ, কারণ এপ্রিল মের হিসাব এখন হয়নি। ওইখানে ছাড় কত করা হয়েছে জানেন? 77,000 কোটি টাকা। মানে ছাড়ের প্রবলেম দেখেন, যেটা ছাড় হয় তাদের যথাযথ যায় না, দুর্নীতি অবস্থান, এটা বাদ দিলাম। কৃষির কথা বলা হলে কারেক্ট, 9,500 কোটি টাকা কিন্তু 10 মাসে কতটুক করা হয়েছে আপনি হিসাব করে দেখেন। যে আমরা তথ্য বলছে 3,776 কোটি টাকা মাত্র 10 মাসে গেছে। তাহলে 9,500 কোটি টাকার কথা জানি, বাস্তবে নাই 10 মাসের। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি শেষ করি, আমি তথ্য এটা আসছে, তথ্য বলি। কৃষি যান্ত্রিকরণের জন্য 3,500 কোটি টাকা ছিল, এইখানে মাত্র 243 কোটি টাকা দেওয়া হয়েছে। এসএমই খাত, অনেক খাত আছে যেটা গতবার বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবায়ন নাই। আমি বলছি কি এইটাও খালি বরাদ্দের যে কথা বলি ওইটা কারেক্ট না, বরাদ্দের দক্ষ এবং যথাযথ বাস্তবায়ন কিনা, যার জন্য আরেকটা আমি এই কথাটা বলার জন্য আনছি আমি, যে ওইটার সাথে দরকার আমাদের বাজেটের পর এখন মাসে মাসে আমরা দাবি করি না, অন্ততপক্ষে 6 মাস পর এর মনিটরিং করে এটা তথ্য সামনে নেওয়া দরকার, এবং এইটার যাতে যথাযথ ব্যবহার হয় এবং সুশাসন নিশ্চিত ছাড়া আপনি পাবেন না। এখন জীবন জীবিকার কথা বলছেন, শেষ করে দেই। আপনি তো এটা শুনলেন, আপনি অর্থমন্ত্রীর এই বাজেট বক্তৃতার কয়েকদিন আগে পত্রিকার পাতায় পড়েন, আমি পড়েছি, উনি বলেছেন এইবারের বাজেট হবে মানুষ ও ব্যবসায়ী বান্ধব। আমি দেখি উনি মানুষ শব্দটা বাদ দিয়ে, হ্যাঁ মানুষ তো ব্যবসায়ীরা, উনি ব্যবসায়ী বান্ধব করেছেন। সুতরাং মুড়ির দাম নাকি কমিয়েছে, আমরা জানি না মুড়ির এটা খরচ কমবে কিনা, তা আমরা কমলে ওই মুড়ি খেয়ে থাকবো। আর মুড়ি মুড়কির মতো এই ব্যবসায়ীদের এমন সুযোগ সুবিধা দিয়েছে, তারা মুড়ি মুড়কির মতোই ওই সুযোগ নেবে। সব ব্যবসায়ী তার এই সুযোগ পায় না, সবকিছু, হ্যাঁ সব না, ঠিকই ব্যতিক্রম আছেই। সেই সুযোগটা পেয়ে জনগণের কাছে যেটা করবে, তাতে অতীতের যে ধারাবাহিকতায় ওই যে বৈষম্য বাড়ার ওই কাজটা থাকবে, এবং যারা এই যে কর্মহীন হয়ে পড়েছে, কর্মসংস্থানহীন পড়েছে, এইবারে এখনো পর্যন্ত তার কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় কম, আলোচনা শেষ করতে হবে। সুভাষ সিংহ রায়, যেটি প্রিন্স বললেন যে বরাদ্দ থাকে কিন্তু খরচ হয় না, এটা তো স্বাস্থ্য খাতে হয়েছে। গতবার করোনার সময় যে থোক বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি কিন্তু খরচ হয়নি, কিন্তু স্বাস্থ্য সেবাও তো মানুষ পায় নাই, এটা তো বাস্তবতা। এই ব্যাপার নিয়ে কথা বলার অনেক সুযোগ আছে, এবং আমি যেটা বলেছিলাম যে অর্থবস্থার পরিবর্তন করা দরকার, এটা আসলে সার্বিকভাবে অনেকখানি বাস্তবায়নের জায়গায় যেত বলে আমার ধারণা। ঠিক, আপনি সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত 10টি উন্নয়ন যে প্রকল্প, মেগা প্রকল্প, 51,000 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, এবং তার চেয়ে দেখেন তার চেয়ে দ্বিগুণ আপনার সামাজিক নিরাপত্তা খাতে 1,07,000 কোটি টাকার বরাদ্দ হয়েছে। অনেকে বলবেন এর মধ্যে তো সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা আছে। হ্যাঁ আছে, 26,000 কোটি টাকা। বাদ বাকি এই যে বললাম মুক্তিযোদ্ধা ভাতা করা কেউ কোনদিন ভাবেনি, কোনোদিন কেউ ভাবেনি বিধবা ভাতার কথা, কোনোদিন ভাবেনি যে বাংলাদেশে এত প্রকার ভাতা চালু হতে পারে, বয়স্ক ভাতা। অতএব এই যে সামাজিক সুরক্ষার যে জায়গাটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবারও কিন্তু 1,07,000 কোটি টাকার বরাদ্দ হয়েছে। পরিবেশ সংরক্ষণ, এই খাতে আপনার 1,000 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, 1,722 কোটি টাকা যতদূর মনে পড়ে আমার। আপনি লক্ষ্য করবেন আমরা কিন্তু ঠিক মতো আলোচনা সবসময় কিন্তু ঠিক মতো নির্মমভাবে করি না। আতর রহমান ওই সে বিখ্যাত ব্যাটসম্যানদের মতন সামনে বল মারতে যে আবার পিছিয়ে আসেন। আমি কারণটা এখানেই, আপনি চিন্তা করে দেখবেন পঞ্চদশ সংশোধনী নিয়ে যত পার্লামেন্টে বক্তৃতা হয়েছে, যত টকশোতে বক্তৃতা হয়েছে, যত লেখালেখি হয়েছে, কোথাও কিন্তু নির্মমভাবে আলোচনা হয়নি। শুধু একটাই এসছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। কিন্তু ওই পার্লামেন্টেই, ওই সংশোধনীতে একটি অসাধারণ সংশোধনী এসেছিল, সংবিধানের 18 ক ধারা। দর্শক আপনারা কিন্তু এই সংবিধানটি উল্টে দেখবেন, সেখানে পরিবেশ বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ এবং সমস্ত ব্যাপারে 18 ক ধারায় একটি আইনের ব্যবস্থাপনা করা হয়েছিল। এটা নিয়ে কেউ আলোচনা করেনি, না সরকারের পক্ষে আলোচক করেছে, না বিপক্ষে আলোচনা করেছে। তাই এই যে ব্যাপারগুলো আমরা সবসময় সব বিষয়ে শেষ করছি। আপনি আজকে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে কিনা, এটা যদি আপনি মানে শুধু চোখ বন্ধ করে একটি কথা বলে যান সেটা ভিন্ন কথা। আমরা ছাত্র জীবনে জিয়া রহমানের শাসন আমল দেখেছি, আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের শাসন আমল দেখেছি, বেগম খালেদা দেখেছি। আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, জিয়া রহমানের শাসন আমলের সময় আমেরিকার থেকে বিভিন্ন জায়গার থেকে যারা কাপড় পরে ফেরত দিত, সেই কাপড়গুলো নিয়ে এসে আমরা
বিভিন্ন নিক্সন মার্কেট, কাটার মার্কেট, সেই মার্কেটে কিন্তু কাপড় পড়েছে। এখন বাংলাদেশ এমন একটি মর্যাদার জায়গায় দাঁড়িয়ে আছে, যেই মর্যাদার জায়গায় বাংলাদেশ এখন সম্মানের জায়গায় গার্মেন্টস অবস্থান এক্সপোর্ট করছে। কিন্তু জিয়াউর রহমান প্রথম শুরু করেছেন, এটা ভুলেন না। জি, কোথায়? আমরা আসলে শেষ জিয়াউর করতে রহমান, যাচ্ছি, আমাদের হাতে কে? সময় কম। এবং বিদেশের শোনেন, বিদেশের এই- লোক এই পাঠানো, আলোচনা- এই আলোচনা This is করতে গেলে জিয়াউর অনেক রহমান, বড় he is the আলোচনা। father of this. নুরুল কাদের খান বাংলাদেশের মুক্তিযুদ্ধের কার সময় একজন বীর করছে? সেনানী। দেশ গার্মেন্টস তিনি কার দেশ সময় গার্মেন্টস করেছিলেন? কিভাবে চালু করেছেন, জিয়াউর রহমান কিভাবে দাদা, বাধা কার দিয়েছিলেন, সময় করেছিলেন? তার নিজের আত্মজীবনীতে লিখে গেছেন নুরুল কাদের খান। অতএব এগুলো অনেক আলোচনা। জি, নুরুল কাদের সুভাষ চন্দ্র খান রায়, বাংলাদেশ আপনাকে- স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার রাইট ভাই, তিনি তার এফিডেভিট করে খান শব্দ উঠিয়ে দিয়েছেন। এমন তিনি পাকিস্তান বিরোধী লোক ছিলেন। আর এই 81 সালে 31শে মে পাকিস্তান জিয়াউর রহমানের মৃত্যুর পরে পতাকা অর্ধনমিত হয়ে দাদা, গেছে। পাকিস্তান অতএব বোঝা যায় বিরোধী লোক যেরকম কোথার কাছে দরকার BNP বাংলাদেশে নিজে সুভাষ বন্ধ। চন্দ্র রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, আলোচনা শেষ